আসসালামু আলাইকুম। আমরা পার্ট 1 এর মধ্যে জীবকোষ ও টিস্যু এই চ্যাপ্টারের প্রথমের দিকের অংশগুলো বিভিন্ন কোষীয় অঙ্গাণু, সাইটোপ্লাজমীয় অঙ্গাণু যেগুলি ছিল সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে জানব। হ্যাঁ? তো প্রথমে তো হচ্ছে কোষ নিয়ে যা যা দরকার সেগুলো আমরা জেনেছিলাম। এবার আমরা দেখব হচ্ছে উদ্ভিদ টিস্যু। প্রথমে আমরা যদি টিস্যু জিনিসটা কি বলি, টিস্যু জিনিসটা হচ্ছে বইয়ের মধ্যেই সংজ্ঞা দেওয়া আছে। একই বা বিভিন্ন ধরনের কোষ যদি একত্রিত হয়ে একটা কোষগুচ্ছ তৈরি করে এবং তাদের কাজও যদি অভিন্ন হয় তখন সেটাকে বলা হয় একটা কি টিস্যু। অর্থাৎ আমরা কিভাবে বলতে পারি একই বা বিভিন্ন ধরনের কোষ একই বা হচ্ছে বিভিন্ন ধরনের কোষ কি হয় একত্রিত হয়ে হয়ে যদি কোষগুচ্ছ গঠন করে এবং তো কোষগুচ্ছ তো গঠন করলো এবং তাদের কি হবে উৎপত্তিও যদি কি হয় একই হয় একই হয় তখন তাকে বলা হয় টিস্যু। এই সংজ্ঞাটা আমরা দেব, ঠিক আছে? অর্থাৎ কোষগুচ্ছ গঠন করে এবং তাদের উৎপত্তিও যদি কি হয় একই হয় আর তাদের কাজও হবে একই। অর্থাৎ আমরা একত্রিত হয়ে যদি কোষগুচ্ছ গঠন করে এবং তাদের উৎপত্তি যদি একই হয়, সাথে লিখে দিব তাদের কাজও যদি একই হয়, আমরা এখানে আরো লিখতে পারি তাদের কাজও একই। কাজও কি একই। এটা বইয়ের মধ্যে খুব সুন্দর একটা সংজ্ঞা দেওয়া আছে। আচ্ছা, তো এইটুক তো আমরা টিস্যুর একটা সংজ্ঞা মোটামুটি দিয়ে দিলাম। এটা তোমরা বই থেকে আরো সুন্দরভাবে গুছিয়ে লিখবা। আর উদ্ভিদ টিস্যু যেহেতু প্রথমে আমরা উদ্ভিদ টিস্যু আলোচনা করব, তারপর প্রাণী টিস্যুতে যাব। উদ্ভিদ টিস্যু, উদ্ভিদ টিস্যু, ঠিক আছে? উদ্ভিদ টিস্যু আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাজক টিস্যু। ওর নাম বাজক কারণ হচ্ছে এটি বিভাজিত হয়। আর যেটা বিভাজিত হবে না সেটা হবে স্থায়ী টিস্যু, কারণ ও বিভাজিত না হয় স্থায়ীভাবে আছে। তা আমরা বলতে পারি বাজক টিস্যু হচ্ছে বিভাজিত হয় আর স্থায়ী টিস্যু কি বিভাজিত হয় না। আমরা এখানে বাজক টিস্যু নিয়ে আজকে আলোচনা করব না, কারণ আমাদের সিলেবাসে বাজক টিস্যু নাই, আমাদের সিলেবাসে আছে স্থায়ী টিস্যু। তো এই স্থায়ী টিস্যুকে আমরা অর্থাৎ বই অনুযায়ী তিন ভাগে ভাগ করব। একটার নাম দিব কি সরল টিস্যু, তো আরেকটার নাম আমরা স্বাভাবিকভাবে বলতে পারতেছি সেটা সরল, যেহেতু এটা হবে জটিল, ঠিক আছে? জটিল বা যৌগিক টিস্যু। তো ৩ নম্বরে আমরা কি বলতে পারি আরেকটা আছে ক্ষরণকারী, যা কোনো কিছু ক্ষরণ করে নিঃসৃত করে বা হচ্ছে নিঃস্রাবী টিস্যু। আচ্ছা, ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু, তাহলে আমরা পেলাম ৩ প্রকার। একটা হচ্ছে সরল টিস্যু, আরেকটা জটিল বা যৌগিক টিস্যু এবং অপরটা হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু। আমাদের সিলেবাসে সরল টিস্যু এবং হচ্ছে জটিল টিস্যু আছে, নিঃস্রাবী টিস্যু দরকার নাই। তো নিঃস্রাবী টিস্যু যেহেতু দরকার নেই তবুও লিখে দিই, নিঃস্রাবী টিস্যু হচ্ছে দুই ধরনের আছে। নিঃসৃত হয় কোত্থেকে? একটা হচ্ছে তরুকির, তরুকির এবং অপরটা হচ্ছে গ্রন্থি টিস্যু। এই দুইটা কি হচ্ছে ক্ষরণকারী বা নিঃস্রাবী টিস্যু দুইটা, একটা তরুকির এবং অপরটা হচ্ছে গ্রন্থি টিস্যু। সরল টিস্যু বইয়ে দেওয়া আছে তিনটা। একটা হচ্ছে প্যারেনকাইমা, অপরটা আছে কোলেনকাইমা এবং অপরটা আছে স্ক্লেরেনকাইমা।
স্ক্লেরেনকাইমা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা, এই তিনটা। আর জটিল টিস্যু আছে দুই ধরনের, একটা হচ্ছে জাইলেম এবং অপরটা হচ্ছে ফ্লোয়েম, দুইটা। সরল টিস্যু, জটিল টিস্যু আমাদের আজকে অর্থাৎ আমাদের সিলেবাসভুক্ত আলোচনার বিষয়গুলো হচ্ছে এই দুইটা এবং এইগুলো, সরল টিস্যু এবং হচ্ছে জটিল টিস্যু। সরল টিস্যু আর জটিল টিস্যু বাদে বাকিগুলো আমাদের লাগবে না, তাই বাকিগুলো আমরা মুছে দিচ্ছি। এটা মোটামুটি কোত্থেকে কি আসলো সেটা একটু দেখলাম। এরপর আচ্ছা, সরল টিস্যু এবং জটিল টিস্যু এগুলো। এখন আমরা আলোচনা শুরু করব সরল এবং জটিল। এ পাশে আমি লিখলাম সরল এবং এ পাশে লিখলাম জটিল বা যৌগিক। তো সরল টিস্যু মানে কি? সরল টিস্যু হচ্ছে এরা একই ধরনের কোষ দ্বারা তৈরি। যেহেতু আমরা জানি এক বা একাধিক কোষ একসাথে মিলে একটা টিস্যু গঠন করে, এগুলো হচ্ছে একটা কোষ, ঠিক আছে? তো কোষ থেকে তৈরি হয় টিস্যু, এবং কোষগুলোর কি বলেছিলাম, উৎপত্তি একই হবে, কাজও একই হবে, আর হচ্ছে বিভিন্ন প্রকার বা একই হতে পারে। একই ধরনের কোষ দ্বারা তৈরি। আর হচ্ছে জটিল টিস্যু, তার মানে আমরা কি বলতে পারি, জটিল টিস্যু যেহেতু যৌগিক, যৌগিক মানে কি, বিভিন্ন প্রকারের কোষ দ্বারা তৈরি। আচ্ছা, যেহেতু এটা একই ধরনের কোষ দ্বারা তৈরি, তার মানে এটা কি হবে, সমসত্ব মিশ্র প্রকৃতির। তো এখন আমরা এটা স্বাভাবিকভাবে বলতে পারতেছি, যেহেতু এটা বিভিন্ন প্রকার কোষ দ্বারা তৈরি, তার মানে এটা হবে অসমসত্ব প্রকৃতি। আচ্ছা, এরপর এটা তো একই ধরনের কোষ দ্বারা তৈরি, তাই এটা সমসত্ব প্রকৃতির। আর এটা বিভিন্ন প্রকার কোষ দ্বারা তৈরি, তাই অসমসত্ব প্রকৃতি। এখন এই সরল টিস্যু কাজ কি কি করে? সরল টিস্যু হচ্ছে কাজ করে উদ্ভিদের খাদ্য সংশ্লেষ করে, খাদ্য সঞ্চয় এবং যান্ত্রিক দৃঢ়তা প্রদান। তাহলে উদ্ভিদের খাদ্য সংশ্লেষ, খাদ্য সঞ্চয়, যান্ত্রিক দৃঢ়তা, যান্ত্রিক দৃঢ়তা, এগুলি তো কাজ করে, তাই না? যান্ত্রিক দৃঢ়তা প্রদান, ঠিক আছে। এরপর এই জটিল টিস্যু কি কাজ করে? জটিল টিস্যু কি করে? পানি, এবং আমরা জানি জাইলেম এবং ফ্লোয়েম কি করে, খাদ্যরসগুলো পরিবহন করে, অর্থাৎ খনিজ লবণ একজন নিয়ে যায় পানি, আবার অপরজন কি করে, খাদ্যগুলো হচ্ছে উদ্ভিদের সমগ্র দেহে ছড়িয়ে দেয়। তার মানে এরা জটিল টিস্যু পানি ও খাদ্যরস পরিবহন করে। আরেকটা কাজ করে, সেটা হচ্ছে এটা যান্ত্রিক দৃঢ়তা প্রদান করে ও দৃঢ়তা প্রদান। আচ্ছা, তাহলে আমরা জটিল টিস্যু এবং সরল টিস্যু নিয়ে একটা প্রাথমিক ধারণা পেলাম এই এখানের মধ্যে। আচ্ছা, এখন সরল এবং জটিল গেল, তো সরল টিস্যু নিয়ে আমরা প্রথমে আলোচনা শুরু করব। সরল টিস্যু আমরা দেখেছি যে সরল টিস্যু আছে কয়টা, তিনটা। আমাদের বইয়ে যেটা দেওয়া আছে সরল টিস্যু হচ্ছে তিনটা, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। আমরা একটা চার্টের মধ্যে একটা চার্ট দেখবো, যে চার্টের মধ্যে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমা সবগুলো একসাথে নিয়ে আসবো। আচ্ছা, আমরা তাহলে এই যে তিনটা হচ্ছে কি লিখলাম, প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা। হ্যাঁ, এই তিন ধরনের সরল টিস্যুগুলো একটা চার্টের মধ্যে দেখাইছে এখানে। যেমন হচ্ছে আলোচ্য বিষয়গুলোর সংজ্ঞা কিভাবে দিবা তুমি, অবস্থানটা কিভাবে লিখবা, কোষ, তারপর হচ্ছে প্রোটোপ্লাজম, কোষ প্রাচীর, বাকিগুলো লিখবো আগে, এগুলি শেষ হোক। তো দেখো, প্যারেনকাইমা সংজ্ঞা যখন তোমাকে দিতে বলবে, তুমি কিভাবে লিখবা, যেসব কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত, পাতলা কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ নিয়ে গঠিত। সজীব কোষ, এখানে হচ্ছে সজীব কোষ নিয়ে গঠিত, এটা খুব গুরুত্বপূর্ণ। এবং হচ্ছে কোষ প্রাচীরটা সেলুলোজ নির্মিত। এরপর যে সকল টিস্যু অসমভাবে পুরো এবং কোষ প্রাচীর যুক্ত সজীব কোষ, এটাও সজীব কোষ। তারপর হচ্ছে
আর যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট লিগনিনযুক্ত প্রাচীর বিশিষ্ট এবং প্রোটোপ্লাজম বিহীন কোষ সমষ্টি নিয়ে গঠিত। এটা হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন। আচ্ছা, তাহলে এই সংজ্ঞাগুলো আমরা দিয়ে দিব। যখন বলবে যে স্ক্লেরেনকাইমা কাকে বলে, তুমি লিখবা কি, যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট লিগনিনযুক্ত প্রাচীর বিশিষ্ট এবং প্রোটোপ্লাজম বিহীন কোষ সমষ্টিকে বলা হয়, কোষ সমষ্টি নিয়ে গঠিত টিস্যুকে কি বলা হয়, যে স্ক্লেরেনকাইমা টিস্যু। এরপর এই যে প্যারেনকাইমা টিস্যুগুলো, এগুলো অবস্থান করে কোথায়? এগুলো হচ্ছে উদ্ভিদের মূল কাণ্ডের ত্বক, মজ্জা, পরিচক্র, পাতার মেসোফিল। এবং এখানে এই যে পরিচক্র, এই পরিচক্রটা তোমরা বুঝবা না, এটা হচ্ছে ইন্টারমিডিয়েটে বুঝবে। এমনি এখানে জেনে রাখতে পারো কি, যে পরিচক্র, পাতার মেসোফিল কোষ, এখানেও কি থাকে, প্যারেনকাইমা কোষগুলো থাকে, প্যারেনকাইমা টিস্যু থাকে। এরপর কোলেনকাইমা কই থাকে? পত্রবিন্দ, পত্র শিরা এবং হচ্ছে ফুলের বুটায়। এরপর হচ্ছে স্ক্লেরেনকাইমা থাকে অনেক ফল এবং বীজের ত্বক। স্ক্লেরেনকাইমা টিস্যু সাধারণত হয় মৃত। এই দুইটা সজীব এবং হচ্ছে এটা হচ্ছে একটা মৃত। তো এটা কোথায় থাকে? অনেক ফল এবং বীজের ত্বক। ফল এবং বীজের ত্বকগুলো দেখবো হচ্ছে শুকনো হয়। তারপর এবং হচ্ছে কর্টেক্স এবং পেরিসাইকেলে থাকে। পেরিসাইকেল, পরিচক্র সেম কথা। এগুলি ইন্টারমিডিয়েট আছে, এগুলি জানা দরকার নেই, এমনি নামগুলো মুখস্থ রাখতে পারো যে এমসিকিউর জন্য। এরপর এই কোষগুলো কিরকম? প্যারেনকাইমা কোষগুলো দেখতে গোলাকার। এখন দেখো এই যে যেমন গোলাকার, এই গোলাকার, এই যে গোলাকার বিভিন্ন কোষগুলো কি একটার পাশে একটা 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 বসলো না? তার মানে এই যে গোলাকার গোলাকার কোষগুলো হচ্ছে মিলে একটা কোষগুচ্ছ গঠন করলো, যেটা হচ্ছে প্যারেনকাইমা। তো এগুলি দেখতে গোলাকার বা ডিম্বাকার বা আয়তাকার এবং হচ্ছে সজীব। আচ্ছা, এখন এই যে কোলেনকাইমা কোষগুলো হচ্ছে অনেকটা হচ্ছে লম্বাকৃতির, এইভাবে এইভাবে দেখতে অনেকটা এইভাবে এইভাবে, ঠিক আছে। এখন এই যে এই কোষগুলো হচ্ছে কি কিছুটা লম্বা এবং হচ্ছে সজীব, আর স্ক্লেরেনকাইমা কোষগুলো হচ্ছে এইভাবে অনেক লম্বা লম্বা, ঠিক আছে। তো সরু, লম্বা, সূচালো প্রান্ত বিশিষ্ট এবং হচ্ছে মৃত। আর প্রোটোপ্লাজম থাকে, প্যারেনকাইমায় প্রোটোপ্লাজম থাকে যেহেতু সজীব। কোলেনকাইমাও সজীব, সজীব তার মানে প্রোটোপ্লাজম আছে। আর স্ক্লেরেনকাইমা বলেছি মৃত, তার মানে হচ্ছে এখানে প্রোটোপ্লাজম নাই। আর হচ্ছে কোষ প্রাচীর পাতলা, ঠিক আছে। আর হচ্ছে কোলেনকাইমা অসমভাবে পুরু এবং কণাগুলো অধিক পুরু। এই যে কণাগুলো হচ্ছে অধিক পুরু, আর হচ্ছে এগুলো অসমভাবে পুরু। আর কোষ প্রাচীর পুরু এবং লিগনিন যুক্ত, এই যে পুরু এবং হচ্ছে লিগনিন যুক্ত, ঠিক আছে। এখন কথা হচ্ছে এই যে কোলেনকাইমায় এগুলি পুরু হয় কেন? পুরু হয় কারণ হচ্ছে এখানে সেলুলোজ এবং পেকটিন জমা হয়ে পুরু হয়, কারণ হচ্ছে সেলুলোজ ও পেকটিন জমা হয়ে কি হয়? জমা হয়ে ওই যে প্রান্তগুলো কি হয়? প্রান্তগুলো পুরু হয়। টিন জমা হয়ে প্রান্তগুলো পুরু হয়। আচ্ছা, এরপর আমরা বাকি বৈশিষ্ট্যগুলো দেখব। এরপর বাকি এই বৈশিষ্ট্যগুলো বাকি আছে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং স্ক্লেরেনকাইমার জন্য। অন্তঃকোষীয় ফাঁক। দেখো আমি বলেছিলাম কি এই কোষগুলো হচ্ছে গোলাকার বা হচ্ছে বৃত্তাকার। তার মানে এই যে একটা কোষ গোলাকার গোলাকার এইভাবে এইভাবে একটার পাশে একটা লাগলো, এখানে কিছু কিছু ফাঁকা জায়গা তৈরি হয়। যখন গোলাকার কিছু কিছু এভাবে রাখবা তখন এখানে কিছু ফাঁকা জায়গা তৈরি হবে। তার মানে এখানে অন্তঃকোষীয় ফাঁক থাকে। আর কোলেনকাইমার ক্ষেত্রে এগুলো অনেকটা একটু কোণাকৃতির, যার কারণ হচ্ছে এখানে ফাঁক থাকতেও পারে, নাও থাকতে পারে। এরপর স্ক্লেরেনকাইমার ক্ষেত্রে হচ্ছে থাকে না। কাজ, এখন প্যারেনকাইমা টিস্যু হচ্ছে কাজ কি করে, যে এটা খাদ্য তৈরি করে, খাদ্য সঞ্চয়, এরপর হচ্ছে আর কি আছে, খাদ্য পরিবহন করা, এই কাজগুলো করে। আর হচ্ছে কোলেনকাইমা টিস্যু কি করে? খাদ্য প্রস্তুত, দৃঢ়তা প্রদান। কুমড়া ও দণ্ডাকার কাণ্ডে হচ্ছে কি, দণ্ডকলসের কাণ্ডে দৃঢ়তা প্রদান। কুমড়া, কুমড়া এবং হচ্ছে দণ্ডকলস, এটা হচ্ছে দণ্ডকলস, এটা এই দুইটা উদাহরণ আলাদাভাবে বইয়ের মধ্যে দেওয়া আছে, যে কোলেনকাইমা কি কুমড়া এবং দণ্ডকলসের কাণ্ডে দৃঢ়তা প্রদান করে। এরপর স্ক্লেরেনকাইমা কি দৃঢ়তা, দৃঢ়তা প্রদান করা, পানি ও দ্রবীভূত হচ্ছে খাদ্য পরিবহন করা, এই কাজগুলো করে থাকে। এরপর আরেকটা বিশেষ তথ্য হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট হচ্ছে প্যারেনকাইমা কোষের মতো প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে কোষ গহ্বর থাকে। দেখো প্যারেনকাইমার মধ্যে হচ্ছে প্রচুর পরিমাণে কি থাকে? ক্লোরোপ্লাস্ট থাকে। এখন প্রচুর পরিমাণে যখন ক্লোরোপ্লাস্ট থাকবে তখন সেটাকে বলা হয় ক্লোরেনকাইমা। প্রচুর পরিমাণে ক্লোরোপ্লাস্ট থাকলে তখন তাকে বলা হয় ক্লোরেনকাইমা। এরপরে কোষ গহ্বর থাকে, আবার হচ্ছে এখানে প্রচুর কোষ গহ্বরও থাকে। আর কোলেনকাইমার ক্ষেত্রে
কোষে খুব অল্প পরিমাণে হচ্ছে কি থাকে, ক্লোরোপ্লাস্ট থাকে এবং হচ্ছে কোষ গহ্বর থাকে, খুব অল্প পরিমাণে ক্লোরোপ্লাস্ট এবং হচ্ছে কোষ গহ্বর থাকে। এরপর হচ্ছে আর স্ক্লেরেনকাইমাতে হচ্ছে ক্লোরোপ্লাস্ট থাকে না। স্ক্লেরেনকাইমাতে কি থাকে না, ক্লোরোপ্লাস্ট থাকে না। এরপর এখন হচ্ছে প্যারেনকাইমা নিয়ে একটা এক্সট্রা তথ্য যেটা আছে সেটা কি, যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটিযুক্ত প্যারেনকাইমাকে বলা হয় অ্যারেনকাইমা। এটা হচ্ছে এক্সট্রা, আমাদের যদি বলা হয় অ্যারেনকাইমা কাকে বলে, এটা মাঝে মধ্যে জ্ঞানমূলকে চলে আসে। আমরা এটা লিখে দিব যে জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটিযুক্ত প্যারেনকাইমা কোষকে বলা হয় অ্যারেনকাইমা। আচ্ছা, আমরা প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা মোটামুটি এই বৈশিষ্ট্যগুলো আমরা যদি একটা চার্টের মধ্যে করে ফেলি, অর্থাৎ একটা পেজের মধ্যে লিখে রাখলে এগুলি বারবার পড়লে একসময় মুখস্থ হয়ে যাবে। এবং পরীক্ষার মধ্যে এই বৈশিষ্ট্যগুলো এখানে অনেকগুলো দিলাম, প্রায় 5, 7, 8টা দিলাম। তো এই 7, 8টা যদি হচ্ছে তুমি পরীক্ষার হলে লিখে দাও, তো এখানে আর লিখার মতো আর তেমন কিছু থাকবে না, পেজ পুরাই যাবে। আচ্ছা, তাহলে প্যারেনকাইমা, কোলেনকাইমা এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা আমরা শেষ করলাম। শেষ করার পরে এবার আমরা হচ্ছে যে স্ক্লেরেনকাইমাতে যাবে। স্ক্লেরেনকাইমার হচ্ছে কি আহ কিছু প্রকারভেদ আছে, সেগুলি আমরা দেখব। এই স্ক্লেরেনকাইমা দুই প্রকার কোষ আছে, স্ক্লেরেন কাইমা। তো এখানে স্ক্লেরেনকাইমাকে যদি আমরা দুই ভাগ করি, একটা হচ্ছে ফাইবার বা, তো ফাইবারকে বাংলায় বলা হয় তন্তু, ঠিক আছে। তো এই ফাইবার বা তন্তুর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে এর প্রাচীরে কি থাকে, প্রচুর ছিদ্র থাকে, ঠিক আছে। এই ফাইবার বা তন্তুর প্রাচীরে হচ্ছে প্রচুর ছিদ্র থাকে। এরপর আরেকটা হচ্ছে এটা আবার এই ফাইবার বা তন্তুকে 3 ভাগে ভাগ করা যায়। কিসের ভিত্তিতে? অবস্থান ও গঠনের ভিত্তিতে 3 ভাগ, 3 ভাগে ভাগ করা যায়। এগুলি কি? 1 নম্বর হচ্ছে বাস্ট ফাইবার, এরপর 2 নম্বরে কি থাকে, সারফেস ফাইবার, এরপর 3 নম্বরে আমরা লিখতে পারি হচ্ছে জাইলেম তন্তু। এটার আরেকটা নাম আছে, সেটা হচ্ছে কাষ্ঠতন্তু। বাস, এই 3টা ফাইবার। এখানে হচ্ছে প্রাচীরে ছিদ্র থাকে, আর হচ্ছে অবস্থান ও গঠনের ভিত্তিতে 3 ভাগ করা যায়, বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাষ্ঠতন্তু। এতটুকু জানলে হবে ফাইবার বা তন্তু নিয়ে। এরপর আরেকটা আছে, সেটা হচ্ছে স্ক্লেরাইট। স্ক্লেরাইট, তো স্ক্লেরাইটকে স্টোন সেলও বলা হয়। এটাকে আবার কি বলা হয়, স্টোন সেলও বলা হয়। এর গৌণ প্রাচীরটা খুবই শক্ত হয়। তো এটার কিছু বৈশিষ্ট্য যদি আমরা লিখি, এর যে গৌণ প্রাচীর, গৌণ প্রাচীর কি, গৌণ প্রাচীর হচ্ছে খুবই শক্ত হয় এখানে। এরপর আমরা, এটা শক্ত কখন হবে, তার মানে অবশ্যই প্রাচীরটা খুবই পুরু, অত্যন্ত পুরু বা মোটা, ঠিক আছে, এবং হচ্ছে লিগনিন যুক্ত, এবং লিগনিন যুক্ত। এরপর এই যে কোষ প্রাচীর, সেটা হচ্ছে কূপযুক্ত। কূপ জিনিসটাকে সেটা আমরা দেখিয়েছিলাম কোষ প্রাচীর অংশে। আচ্ছা, কোষ প্রাচীর কূপযুক্ত বুঝলাম। এখন হচ্ছে নগ্নবীজী এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদে কি হয়। নগ্নবীজী এবং হচ্ছে দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল এবং হচ্ছে বীজতকে কি থাকে, স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। আমরা বলেছিলাম যে স্ক্লেরেনকাইমা টিস্যু কোথায় দেখা যায়, বীজ, ফল, এদের যে বহিঃতকটা থাকে সেখানে হচ্ছে স্ক্লেরেনকাইমা দেখা যায়, কারণ এটা অনেকটা মৃত। এটা হচ্ছে একটা মৃত টিস্যু, আর মৃত টিস্যু হওয়ার কারণে সেটা হবে শক্ত। এখন তার মানে নগ্নবীজী এবং আবৃতবীজী
উদ্ভিদের কোথায় দেখা যায়? নগ্নবীজি এবং হচ্ছে আবৃতবীজি, দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। এই যে আবৃতবীজি, এটাকে আবার দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। দ্বিবীজপত্রী উদ্ভিদ। আচ্ছা, এটাকে দ্বিবীজপত্রী উদ্ভিদ বলা হয়। নগ্নবীজ ও আবৃতবীজ উদ্ভিদের কর্টেক্স, এটা আমরা স্ক্লেনকাইমার বৈশিষ্ট্যের মধ্যে বলেছিলাম। কর্টেক্স, ফল এবং হচ্ছে যে বীজত্বক, ফল এবং হচ্ছে বীজত্বকে কি থাকে? এই স্ক্লেরাইট টিস্যু দেখা যায়। বীজত্বকে স্ক্লেরাইট টিস্যু বিদ্যমান। আচ্ছা, তাহলে আমরা ফাইবার বা তন্তু এবং হচ্ছে স্ক্লেরাইট এই দুইটা নিয়ে এই ইনফরমেশন গুলো জানলেই হবে। তাইলে সরল টিস্যুর আলোচনা মোটামুটি শেষ। এবার আমরা জটিল টিস্যু শুরু করব। জটিল টিস্যু, যে জটিল টিস্যু বা যৌগিক টিস্যু। তো জটিল টিস্যু কি? আমরা বলেছিলাম যে বিভিন্ন প্রকার কোষ দিয়ে তৈরি টিস্যু। তার মানে এই যে জটিল টিস্যু, এটা হচ্ছে বিভিন্ন প্রকার কোষ দিয়ে গঠিত। আচ্ছা, বুঝলাম। এটা হচ্ছে বিভিন্ন প্রকার কোষ দিয়ে গঠিত, এটাও বুঝলাম। আর এটার আরেকটা নাম আছে, সেটা আমরা বলেছিলাম কি? যৌগিক টিস্যু। তো এটাকে আমরা আরো একটা নাম আছে, সেটা হচ্ছে অপর নাম কি বলা যায়? এটা পরিবহন টিস্যু। কারণ আমরা দেখেছিলাম যে এই জটিল টিস্যুর মধ্যে জাইলেম এবং ফ্লোয়েম আছে। আর এই জাইলেম এবং ফ্লোয়েম উদ্ভিদের পরিবহনের কাজ করে। তার মানে এটাকে আমরা বলতে পারি এক প্রকার পরিবহন টিস্যু। তো পরিবহন টিস্যুটা কিভাবে হয়? এই যে জাইলেম টিস্যু প্লাস ফ্লোয়েম মিলে গঠন করে পরিবহন টিস্যু। ঠিক আছে? আর হচ্ছে কাজ অনুসারে, আচ্ছা আমরা বিভিন্ন এগুলি তো জটিল টিস্যু বুঝলাম। তো তোমরা বইয়ের মধ্যে একটা শব্দ শুনবা, সেটার নাম হচ্ছে প্রোক্যাম্বিয়াম। এখন কথা হচ্ছে প্রোক্যাম্বিয়াম জিনিসটা কি? প্রোক্যাম্বিয়াম জিনিসটা বুঝতে হলে সেটা মূলত ইন্টারমিডিয়েটে আছে, তবু আমি হালকা করে থেকে প্রোক্যাম্বিয়াম কথাটা আছে বা প্রোক্যাম্বিয়ামের সাথে এখানে সম্পর্কটা কি সেটা একটু বলে দিই। আমরা বুঝলাম যে বিভিন্ন প্রকার কোষ দিয়ে তৈরি, এটা গঠিত। আর এগুলি কিন্তু স্থায়ী টিস্যু, এটা তো আমরা জানি যে বাজক টিস্যু স্থায়ী টিস্যু, স্থায়ী টিস্যু থেকে হচ্ছে এগুলি এসেছিল। তো এখন আমরা আলোচনা করতেছি মূলত হচ্ছে স্থায়ী টিস্যু নিয়ে। এখন মজার বিষয় হচ্ছে এই স্থায়ী টিস্যু তৈরি হয় বাজক টিস্যু থেকে, অর্থাৎ বাজক টিস্যুগুলো সম্পূর্ণ নয়, যার কারণে এগুলি বিভাজিত হতেই থাকে, কোনোটা সম্পূর্ণ হতে পারে না। যখন হচ্ছে বাজক টিস্যুটা বিভাজন শেষ করে একটা কোষ কি হবে? আস্তে আস্তে বৃদ্ধি পেয়ে পূর্ণাঙ্গ কোষ হয়ে যাবে, অর্থাৎ পূর্ণাঙ্গ টিস্যু হয়ে যাবে। অর্থাৎ বাজক টিস্যুটা কি হবে? পরবর্তীতে গিয়ে যখন পূর্ণাঙ্গ টিস্যুতে পরিণত হবে, তখন সেটা হয়ে যাবে স্থায়ী টিস্যু, সেটা আর বিভাজিত হবে না। তার মানে স্থায়ী টিস্যু যদি বিভাজিত না হয়, তো আমরা স্থায়ী টিস্যু পাই কোত্থেকে? তার মানে বাজক টিস্যু থেকে আসা হচ্ছে মূলত এই স্থায়ী টিস্যুটা। তো এখন তাহলে বাজক প্রোক্যাম্বিয়াম একটা হচ্ছে বাজক টিস্যু। আর এই প্রোক্যাম্বিয়াম থেকে কি হয়? প্রোক্যাম্বিয়াম হচ্ছে বাজক টিস্যু, প্রোক্যাম্বিয়াম থেকে পরবর্তীতে হচ্ছে স্থায়ী টিস্যু, জাইলেম ফ্লোয়েম এগুলি আসে। তো দেখো, কাজ অনুসারে এটা ইন্টারমিডিয়েট একটা চ্যাপ্টার আছে টিস্যুতন্ত্র। তো সেখানে মূলত এটা দেওয়া আছে যে কাজ অনুসারে হচ্ছে বাজক টিস্যু তিন প্রকার। সেগুলি কি জানো? সেগুলি হচ্ছে, এক নম্বর হচ্ছে প্রোক্যাম্বিয়াম। আচ্ছা, প্রোক্যাম্বিয়াম। দুই নম্বরে আছে হচ্ছে প্রোটোডার্ম। তিন নম্বরে হচ্ছে গ্রাউন্ড মেরিস্টেম। আচ্ছা, কাজ অনুসারে যেহেতু এগুলি ভাগ করছে, প্রোক্যাম্বিয়াম, প্রোটোডার্ম, গ্রাউন্ড মেরিস্টেম, তুমি নিজেই বলো জাইলেম ও ফ্লোয়েম মূলত কাজ করে না? কি করে? জাইলেম হচ্ছে পানি খনিজ লবণকে উদ্ভিদের সালোকসংশ্লেষণ অঞ্চল অর্থাৎ পাতায় নিয়ে যায়। আবার পাতায় যে খাদ্যটা তৈরি হলো, সেই খাদ্যটা উদ্ভিদের সমগ্র দেহে পৌঁছায় দেয় কে? ফ্লোয়েম। তার মানে এই যে প্রোক্যাম্বিয়াম থেকে মূলত হচ্ছে, এটা তো বাজক টিস্যু আমরা বুঝলাম যে এই তিনটাই বাজক টিস্যু। তো প্রোক্যাম্বিয়াম থেকে পরবর্তীতে অর্থাৎ বাজক টিস্যু থেকেই তো মূলত স্থায়ী টিস্যু তৈরি হয়। কারণ স্থায়ী টিস্যু তো বিভাজিত হয় না, তো স্থায়ী টিস্যু থেকে স্থায়ী টিস্যু আসা সম্ভব না, তো আমরা স্থায়ী টিস্যু পাবো কই? এই বাজক টিস্যুগুলো থেকে মূলত স্থায়ী টিস্যু আসে। আর এই প্রোক্যাম্বিয়াম থেকেই তৈরি হয় পরবর্তীতে স্থায়ী হচ্ছে ক্যাম্বিয়াম, জাইলেম
এবং ফ্লোয়েম। ঠিক আছে, জাইলেম ফ্লোয়েম। তো ক্যাম্বিয়াম, জাইলেম এবং ফ্লোয়েম সৃষ্টিকারী হচ্ছে বাজক টিস্যু কোনটা, সেটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম। তার মানে প্রোক্যাম্বিয়াম থেকে আমরা এই তিনটা পাই। আর হচ্ছে এই জাইলেম এবং ফ্লোয়েম কি করে, পরিবহন টিস্যুগুচ্ছ সৃষ্টি করে। পরিবহন টিস্যুগুচ্ছ ক্যাম্বিয়াম, জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম, এই তিনটা মিলে কি গঠন করে, পরিবহন টিস্যুগুচ্ছ। পরিবহন টিস্যু গুচ্ছ। আমাদের ক্যাম্বিয়াম নিয়ে জানার দরকার নেই, আমরা জাইলেম এবং ফ্লোয়েম যেহেতু আমাদের সিলেবাসে আসে, এই দুইটা নিয়ে জানবো। আচ্ছা, তাহলে আমরা বুঝলাম যে ভাজক টিস্যু পরবর্তীতে পরিণত অবস্থায় যখন যায় তখন সেটা স্থায়ী টিস্যুতে পরিণত হয় আর বিভাজিত হয় না। আচ্ছা, তাহলে জাইলেম ফ্লোয়েম একটা পরিবহন টিস্যু গুচ্ছের ছবি যেটা তোমাদের বইয়ে দেওয়া আছে, সেটা কিরকম, সেটা হচ্ছে এভাবে না, অনেকটা এখানে কিছু কিছু সেভাবে বড় বড় দেওয়া আছে। বড় বড় দেওয়া আছে এভাবে। তারপর এখানে ছোট 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 অনেকগুলো দেওয়া আছে বিভিন্ন স্টাইলে, এভাবে এভাবে দেওয়া আছে। তো আমি এমনি দিয়ে দিলাম আর কি। এভাবে দেওয়া আছে। আর উপরেও কিছু এভাবে এভাবে বিভিন্ন একটা চিত্র দেওয়া আছে। এই যে এখানে গোল গোল যেগুলি, এখানে বড় সাইজের যেগুলি গহ্বর দেখতে পাচ্ছ, সেটা হচ্ছে মেটাজাইলেম। এবং বাইরে যে অংশটা, অর্থাৎ ভেতরে যে ছোট অংশটা এখানে দেখতে পাচ্ছ, দেখো এখান থেকে হচ্ছে আস্তে আস্তে বড় হয়ে বড় অংশটা হচ্ছে, এটা হচ্ছে প্রোটোজাইলেম। এখান থেকে একটা চিত্র দেখে বোঝা যাচ্ছে প্রোটোজাইলেম পরবর্তীতে হচ্ছে মেটাজাইলেমে পরিণত হচ্ছে, এটা প্রোটোজাইলেম। আচ্ছা, এরপর এই যে মাঝখানে লাল রঙের যে অংশটা দেখতে পাচ্ছ, সেটাই হচ্ছে ক্যাম্বিয়াম। সেটা আমাদের দরকার নাই, সেজন্য দেওয়া হয়নি। এটা হচ্ছে ক্যাম্বিয়াম। তো এটা হচ্ছে একটা উদ্ভিদের পরিবহন টিস্যুগুচ্ছের চিত্র। আচ্ছা, দেখলাম। এখন দেখো, যে জাইলেমের কথা আমরা বলতেছি, এই জাইলেম আবার দুই প্রকার। তো জটিল টিস্যুর মধ্যে জাইলেমও আছে, ফ্লোয়েমও আছে। তো প্রথমে আমরা জাইলেমটা দেখব। এই জাইলেম হচ্ছে দুই প্রকার। একটা হচ্ছে প্রাথমিক জাইলেম, আর অপরটা হচ্ছে গৌণ জাইলেম। বই অনুযায়ী যেভাবে দেওয়া আছে সেভাবে বলছে, একটা প্রাথমিক জাইলেম এবং অপরটা গৌণ জাইলেম। তো প্রাথমিক জাইলেম মানে কি, এটা খুব তাড়াতাড়ি, অর্থাৎ প্রথমেই যেটা তৈরি হয়, যে প্রাইমারি বলা যায়। তো প্রাথমিক অবস্থায়, তার মানে এটা হচ্ছে প্রোক্যাম্বিয়াম থেকে, যে বাজক টিস্যু যেটা বলেছিলাম, প্রোক্যাম্বিয়াম থেকে সৃষ্ট জাইলেম, তাই তো। অর্থাৎ প্রোক্যাম্বিয়াম থেকে মাত্র যে জাইলেমটা সৃষ্টি হলো তার নাম হচ্ছে প্রাথমিক জাইলেম। এখন হচ্ছে প্রাথমিক জাইলেম থেকে পরবর্তীতে হচ্ছে মাধ্যমিক জাইলেমে যাবে, অর্থাৎ আরেকটু বড় হবে, আরেকটু হচ্ছে কি হবে, ম্যাচিউর হবে, তারপর হচ্ছে গৌণ জাইলেম গঠন করবে। তার মানে এটা আমরা বলতে পারি যে প্রাথমিক বৃদ্ধি শেষে, প্রাথমিক বৃদ্ধি শেষে কি হবে, অর্থাৎ প্রাথমিক বৃদ্ধি শেষে হচ্ছে এই প্রাথমিক জাইলেমটা কি হবে, প্রাথমিক জাইলেমটা গৌণ জাইলেমে পরিণত হবে। ঠিক আছে, বৃদ্ধি শেষে যেসব ক্ষেত্রে কি দেখা যায়, গৌণ বৃদ্ধি দেখা যায়, গৌণ বৃদ্ধি দেখা যায় এবং হচ্ছে সেখানে কি তৈরি হয়, অর্থাৎ কিছু কিছু আছে যে প্রাথমিক থেকে গৌণ জাইলেমে যাবেই না। তো যারা প্রাথমিক বৃদ্ধি শেষ করে হচ্ছে আস্তে আস্তে আবার হচ্ছে কি হয়, গৌণ বৃদ্ধি শুরু হয়, সেই সব ক্ষেত্রে হচ্ছে গৌণ জাইলেম সৃষ্টি হয়। সেখানে কি হয়, গৌণ জাইলেম সৃষ্টি হয়। ঠিক আছে। আচ্ছা, গৌণ জাইলেম সৃষ্টি হলো, প্রাথমিক জাইলেম থেকে পরবর্তীতে গৌণ বৃদ্ধি যদি ঘটে তাহলে সেখানে গৌণ জাইলেম সৃষ্টি হবে। এটুকু আমরা বুঝলাম জাইলেম নিয়ে। তাহলে আমরা আলোচনা শুরু করলাম আর কি। এখন মোটামুটি জাইলেমের প্রথম প্রকারভেদটা দেখালাম। এরপর এখন হচ্ছে প্রাথমিক, যে প্রাথমিক অবস্থায় জাইলেম যেটা বলেছিলাম, যে প্রাথমিক অবস্থায় হচ্ছে জাইলেম, প্রথমে হচ্ছে প্রোটোজাইলেম। প্রাথমিক অবস্থায় জাইলেমকে কি বলা হয়,
প্রাথমিক অবস্থায় জাইলাম হচ্ছে দুই ধরনের। আগে যদি বলি, প্রাথমিক অবস্থায় হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে প্রোটোজাইলাম, আমরা যেটা পরিবহন টিস্যুগুচ্ছের চিত্রে দেখেছিলাম, প্রোটোজাইলাম, এবং অপরটা হচ্ছে মেটাজাইলাম। তো প্রোটোজাইলাম যদি নিয়ে বলি, এটা হচ্ছে প্রাথমিক অবস্থায় জাইলাম। আচ্ছা, এটা প্রাথমিক অবস্থায় জাইলাম। আর হচ্ছে মেটাজাইলাম। মেটাজাইলাম এটা হচ্ছে পরবর্তীতে তৈরি হয় আর কি। আমরা দেখেছিলাম না, এভাবে দেওয়া আছে একটা, এভাবে 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 দেওয়া আছে, এটা ছিল হচ্ছে প্রোটোজাইলাম, পরবর্তীতে সেখান থেকে মেটাজাইলাম তৈরি হয়েছিল। ঠিক আছে। এখন প্রাথমিক অবস্থায় এটা ছিল প্রোটোজাইলাম, পরবর্তীতে পরিণত অবস্থায় হবে মেটাজাইলাম। এটা কখন হবে? পরিণত অবস্থায়। আর আমরা একটা জিনিস মনে রাখবো, মেটাজাইলাম মানে মোটা জাইলাম। তো মোটা মানে কি? সেখানে হচ্ছে গহ্বর আছে। তার মানে কি? অভ্যন্তরীণ ফাঁকা গহ্বর থাকে, অভ্যন্তরীণ ফাঁকা গহ্বর থাকে। এবং গহ্বরগুলো কিরকম হবে? গহ্বরগুলো হবে বড় সাইজের। ফাঁকা যে গহ্বরগুলো থাকে সেগুলি হবে কোন সাইজের? অর্থাৎ ওই বড় সাইজের। আচ্ছা, এইটুকু মোটামুটি প্রাথমিক জাইলেম নিয়ে আমরা জানলাম। প্রাথমিক থেকে মূলত পরবর্তীতে গৌণ জাইলেম সৃষ্টি হবে, এইটুকু জানলেই হবে। এখন জাইলেমে 4 ধরনের কোষ থাকে। কয় ধরনের কোষ থাকে? 4 ধরনের। এগুলি কি? 4 ধরনের কোষ। একটার নাম হচ্ছে ট্রাকিট, এবং অপরটার নাম হচ্ছে ট্রাকিট ব্যাসাল। 3 নাম্বার। আর যেগুলি সব ক্ষেত্রে থাকে, একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, একটা হচ্ছে জাইলেম ফাইবার। জাইলেম প্যারেনকাইমা। আর অপরটা হচ্ছে জাইলেম ফাইবার। শেষ। তার মানে এই 4টা কোষ দিয়ে হচ্ছে জাইলেম টিস্যু গঠিত। এখন আমরা এই 4টা কোষকে একটা চার্টের মধ্যে নিয়ে আসবো, অর্থাৎ যেখানে সবগুলো বৈশিষ্ট্য আমরা দেখাবো বিভিন্ন ধাপে ধাপে, অর্থাৎ প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা যেভাবে দেখেছিলাম ঠিক সেভাবে দেখবো। তারপর আমাদের হচ্ছে এই জাইলেম টিস্যু শেষ হয়ে যাবে, তারপর আমরা ফ্লোয়েম টিস্যুতে যাব। আচ্ছা, আমরা ট্রাকিট, বেসাল, জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার এই 4টা একসাথে জানবো। দেখো, প্রথমে যদি ট্রাকিটের ক্ষেত্রে বলি, এখানে হচ্ছে আকার, আকৃতি এবং সংজ্ঞার দিক দিয়ে যদি আমি পার্থক্য করি, এই যে ট্রাকিট সেটা হচ্ছে লম্বা একটা কোষ। ট্রাকিট কোষ হচ্ছে লম্বা। এবং তোমরা বইয়ের মধ্যে এই যে চিত্র দেওয়া আছে, এখানে তোমরা বইয়ের মধ্যে যে চিত্রগুলো দেওয়া আছে সেখানে দেখতে পাচ্ছ ট্রাকিট কোষটা হচ্ছে লম্বা। এবং ট্রাকিটের পরে দেওয়া আছে ব্যাসেল, তারপর জাইলেম ফাইবার দেওয়া আছে। ট্রাকিট ট্রাকিট হচ্ছে লম্বা এবং হচ্ছে প্রান্তদ্বয় সরু এবং বা সুচালু, এটা আমরা চিত্র দেখে বুঝছি। এরপর ব্যাসেল হচ্ছে খাটু চোঙের মতো, খাটু চোঙের মতো। আর জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা কি? জাইলেমে অবস্থিত হচ্ছে প্যারেনকাইমা কোষকে বলা হয় জাইলেম প্যারেনকাইমা। জাইলেম ফাইবার কি? ফাইবার বা তন্তু, আমরা সেটা কোথায় দেখেছিলাম? যে ওখানে ওই স্ক্লেরেনকাইমা টিস্যুতে আমরা দেখেছিলাম। তো জাইলেম ফাইবার কি? জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষ। এর কিরকম? লম্বা এবং হচ্ছে দুই প্রান্ত সরু, লম্বা এবং দুই প্রান্ত সরু। আচ্ছা, গঠন এবং অবস্থানের দিক দিয়ে যদি আমি পার্থক্য করি, প্রাকৃতের ক্ষেত্রে প্রাচীরের লিগনিন জমা হয়ে পুরু হয়। প্রাচীরে কি হয়? ওই যে প্রাকৃতের ক্ষেত্রে প্রাচীরে লিগনিন জমা হয়ে পুরু হয় এবং হচ্ছে অভ্যন্তরীণ গহ্বর এর ফলে হচ্ছে বন্ধ হয়ে যায়, এবং পানি চলাচলটা পাশাপাশি যে জোড়াকূপগুলো আছে তার মাধ্যমে হয়। জোড়াকূপের মাধ্যমে পানি চলাচলটা পাশাপাশি জোড়াকূপগুলোর মাধ্যমে হয়। অর্থাৎ কোষ প্রাচীরের মধ্যে হচ্ছে লিগনিন জমা হয় এবং হচ্ছে প্রাচীরটা অনেক পুরু হয়ে যায়, যার কারণে হচ্ছে অভ্যন্তরীণ যে গহ্বরগুলো রয়েছে সেগুলি বন্ধ হয়ে যায়। তো এই অবস্থায় পানি চলাচলটা কিভাবে হয়? আমরা কোষ প্রাচীরে দেখেছিলাম যে এই পাশে একটা কূপ এবং অপর পাশে একটা কূপ যখন পাশাপাশি থাকবে তখন হচ্ছে সেই জোড়া কূপগুলোর মাধ্যমে হবে, কারণ সেই জায়গাটা হচ্ছে সবচেয়ে বেশি পাতলা। এবং ফার্নবর্গ বা নগ্নবীজী এবং আবৃতবীজী উদ্ভিদের মধ্যে হচ্ছে প্রাকৃত দেখা যায়। তো ফার্নবর্গ, নগ্নবীজী এবং হচ্ছে আবৃতবীজী উদ্ভিদে ট্রাকিট দেখা যায়। এরপর হচ্ছে ব্যাসেল কোষগুলো কি? ব্যাসেল কোষগুলো হচ্ছে একটির মাথায় এবং অপরটি কি করে?
একটির মাথা এবং অপরটি সাজানো থাকে এবং প্রান্তীয় প্রাচীর গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো অংশ সৃষ্টি করে। একটির মাথায় একটি সংযুক্ত হয়ে এর প্রান্তে যে প্রাচীরগুলো আছে, এই যে একটা ধরো এখানে দেখালাম, এই যে ধরো একটা, এই একটা, তো এখানে এই প্রাচীরটা গলে গিয়ে একটা দীর্ঘ নলের মতো একসাথে সংযুক্ত হয়ে দীর্ঘ নলের মতো সৃষ্টি করে। আচ্ছা, তো প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম হচ্ছে পূর্ণ। প্রাথমিক অবস্থায় হচ্ছে কি থাকে, যে ব্যাসেলের প্রাথমিক অবস্থায় প্রোটোপ্লাজম পূর্ণ থাকে, কিন্তু পরিণত অবস্থায় কি হয়, পরিণত অবস্থায় হচ্ছে প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। এখন প্রোটোপ্লাজম বিহীন মানে সেটা কি, সেটা মৃত। তো গুপ্তবীজ উদ্ভিদ মানে আবৃতবীজ উদ্ভিদ, অর্থাৎ বীজটা গুপ্ত অবস্থায় আছে। তো গুপ্তবীজ উদ্ভিদের হচ্ছে প্রায় সব অঙ্গে কি দেখা যায়, ব্যাসেল দেখা যায়, কিন্তু নগ্নবীজ উদ্ভিদের মধ্যে শুধু নিটাম আছে। অর্থাৎ নগ্নবীজ উদ্ভিদের মধ্যে উন্নত হচ্ছে নিটাম, আর এই নিটামের মধ্যে হচ্ছে ব্যাসেল থাকে। জাইলেমে ব্যাসেল থাকে কোথায়, নগ্নবীজের মধ্যে নিটামে, আর গুপ্তবীজ বা আবৃতবীজ উদ্ভিদের মধ্যে কি থাকে, এই ব্যাসেলটা থাকে। কিন্তু নগ্নবীজের মধ্যে শুধু নিটামের মধ্যে কি থাকে, ব্যাসেলটা থাকে। এটা হচ্ছে NETUM, কিন্তু এখানে একটা জি আছে, এটা হচ্ছে নিটাম। তাহলে নগ্নবীজের মধ্যে কার থাকে, যে নগ্নবীজ উদ্ভিদের মধ্যে হচ্ছে উন্নত উদ্ভিদ, নিটামের মধ্যে কি থাকে, ব্যাসেল থাকে। এরপর জাইলেম ফাইবারের মধ্যে হিসাব করলে দ্বিবীজপত্রী উদ্ভিদের মধ্যে জাইলেম ফাইবারটা দেখা যায়। এরপর পরিণত কোষে প্রোটোপ্লাজম থাকে না বলে হচ্ছে কি হয়, এরা মৃত হয়। এই যে স্ক্লেরেনকাইমা আমরা দেখলাম না, স্ক্লেরেনকাইমা কি মৃত। তো এখানে হচ্ছে পরিণত, যখন কোষটা পরিণত হয়ে যায় প্রাথমিক অবস্থায় কিন্তু প্রোটোপ্লাজম থাকে, পরিণত অবস্থায় প্রোটোপ্লাজম নাই, তার মানে সেটা কি হবে, মৃত। আর দ্বিবীজপত্রী উদ্ভিদে জাইলেম ফাইবারটা দেখা যায়। এরপর আমরা দেখবো হচ্ছে এটার কাজ, অর্থাৎ ট্রাকিড ব্যাসেল জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবারের কাজগুলো দেখবো। আর মোটামুটি হচ্ছে কিছু আনুষঙ্গিক তথ্য দিয়ে জাইলেম ট্রাকিড ব্যাসেল জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার শেষ হয়ে যাবে। আচ্ছা, ট্রাকিড ব্যাসেল জাইলেম প্যারেনকাইমা এবং হচ্ছে জাইলেম ফাইবার, এটার আর দুইটা বৈশিষ্ট্য নিয়ে এসেছে, একটা হচ্ছে প্রাচীরের পুরুত্ব এবং প্রধান কাজ। তাহলে প্রাচীরের পুরুত্বর ক্ষেত্রে যদি আমরা ট্রাকিডের ক্ষেত্রে দেখি, ট্রাকিড হচ্ছে বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার এবং হচ্ছে কোপাঙ্কিত। ঠিক আছে, এরপর হচ্ছে কোপান্বিত। এরপর হচ্ছে এখানে প্রাচীরগুলো পুরুত্ব কিরকম, বলয়াকার, সর্পিলাকার, সোপানাকার, জালিকাকার এবং হচ্ছে কোপাঙ্কিত। এরপর ব্যাসেলের ক্ষেত্রেও সেম, সোপানাকার, বলয়াকার, সর্পিলাকার, কোপাঙ্কিত। এরপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমাকে উড প্যারেনকাইমাও বলা হয়, এটাকে উড প্যারেনকাইমাও বলা হয়। আবার জাইলেম ফাইবারকে উড ফাইবারও বলা হয়। আচ্ছা, এখন এই জাইলেম প্যারেনকাইমা হচ্ছে প্রাইমারি জাইলেম অবস্থায় যখন থাকবে, যখন হচ্ছে প্রাইমারি জাইলেম থাকবে তখন কি হয়, তখন হচ্ছে পাতলা কোষ প্রাচীর যুক্ত। যখন হচ্ছে গৌণ জাইলেমে পরিণত হবে পরবর্তীতে, তখন সেটা হচ্ছে পুরু প্রাচীর যুক্ত হয়ে যাবে। আর ট্রাকিডের ক্ষেত্রে হচ্ছে যে কাজগুলো করে থাকে, প্রধান কাজ কি কি, একটা হচ্ছে কোষরসের পরিবহন করা, এরপর হচ্ছে অঙ্গকে দৃঢ়তা প্রদান এবং হচ্ছে খাদ্য সঞ্চয় করে রাখা। তার মানে এই ট্রাকিড কি করে, কোষরস পরিবহন করে, অঙ্গকে দৃঢ়তা প্রদান করে এবং হচ্ছে খাদ্য নিজের মধ্যে সঞ্চয় করে রাখে। এরপর ব্যাসেল কি করে, পানি এবং খনিজ লবণ পরিবহন। আমরা জানি কি, এখানে যে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম, জাইলেম কি করে, মাটি থেকে পানি এবং খনিজ লবণকে উদ্ভিদের পাতা পর্যন্ত নিয়ে যায়। ফ্লোয়েম হচ্ছে যে উদ্ভিদ খাদ্য যেটা তৈরি করে সেটাকে উদ্ভিদের সমগ্র দেহে পৌঁছে দেয়। তো সেম ভাবে এখানে দেখো পানি এবং খনিজ লবণ পরিবহন করা হচ্ছে ব্যাসেল, আর হচ্ছে কোষ রসের পরিবহনও সেম কথা, কারণ এদের কাজই তো হচ্ছে কি, পানি এবং খনিজ লবণকে পাতা পর্যন্ত নিয়ে যাওয়া, এরাই তো জাইলেমেরই অংশ। এরপর অঙ্গকে দৃঢ়তা প্রদান করে। এরপর জাইলাম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা কি করে, খাদ্য সঞ্চয় করে রাখে বা পানি পরিবহন করে। এরপর উড ফাইবার বা জাইলেম ফাইবার কি করে, পানি এবং খনিজ পদার্থ পরিবহন। দেখো জাইলেমের প্রধান কাজগুলি মূলত এরাই করে। এরপর খাদ্য সঞ্চয় করে রাখা, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি প্রদান এবং হচ্ছে দৃঢ়তা প্রদান। সবার ক্ষেত্রে দেখো দৃঢ়তা প্রদান, এই যে দৃঢ়তা প্রদান, তারপর হচ্ছে এখানেও দৃঢ়তা প্রদান, অনেক ম্যাক্সিমাম কাজের হচ্ছে মিল রয়েছে, তবে কিছু কিছু ক্ষেত্রে হচ্ছে আলাদা। এগুলি হচ্ছে মূলত, এই চারটা জানলেই হবে। ওই আমরা আগে যে বৈশিষ্ট্যগুলো দিয়েছি সেগুলোর সাথে এগুলো অ্যাড করে নিলে একটা নোট হয়ে যাবে সুন্দর। তাহলে জাইলেম আমাদের শেষ, এরপর আমরা যাব ফ্লোয়েমের মধ্যে। ফ্লোয়েম আমরা শুরু করব। তো জাইলেম শেষ করার পর এবার ফ্লোয়েমে যদি যাই, দেখো প্রথমে মুছে ফেলি এটা। ফ্লোয়েম জিনিসটা কি, ফ্লোয়েম হচ্ছে
ফ্লোয়েম উদ্ভিদের পাতায় প্রস্তুতকৃত খাদ্যটা উদ্ভিদের সারা দেহে পৌঁছে দেয়। এটা হচ্ছে পরিবহন টিস্যুগুচ্ছের একটা অংশ। এখন এই যে আমরা ফ্লোয়েম নিয়ে কথা বলছি, ফ্লোয়েমটা কি করে? জাইলেমের সাথে হচ্ছে একটা কি পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। আমরা দেখেছি জাইলেমের সাথে ফ্লোয়েম পরিবহন টিস্যুগুচ্ছ গঠন করে। এরপর এই ফ্লোয়েম হচ্ছে 4 ধরনের কোষ নিয়ে গঠিত। 4 ধরনের। আমরা জাইলেমে যেভাবে দেখেছি ফ্লোয়েমেও 4 ধরনের। এগুলি কি? সঙ্গী কোষ। এরপর 2 নম্বরে আর কি আছে? প্যারেনকাইমা কোষ, অর্থাৎ ফ্লোয়েম প্যারেনকাইমা। প্যারেনকাইমা। এরপর প্যারেনকাইমা যখন দেখছি তখন আমরা বুঝতে পারি যে ফ্লোয়েম ফাইবার বলে একটা জিনিস আছে। ফ্লোয়েম ফাইবার জাইলেমের মতন একটা। তারপর হচ্ছে 4 নাম্বার হচ্ছে সিপনল। এই 4টা কোষ নিয়ে হচ্ছে ফ্লোয়েম গঠিত। তো ফ্লোয়েম কাজ কি করে আমরা একটু লিখে দিই। আমি বলছিও যে পাতায় তৈরিকৃত যে খাদ্য, তৈরি খাদ্য উদ্ভিদ দেহে পরিবহন করে। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এই 4টা কোষকে জাইলেমে যেভাবে দেখেছিলাম একটা ম্যাপের মধ্যে বাক্স করে করে, সেভাবে আমরা এই 4টা কোষকেও দেখব। তারপর এই 4টা কোষকেও দেখব। তাইলে এই 4টা কোষের বৈশিষ্ট্যগুলো কি 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 কাজ করে সেগুলো আমরা একটা চার্টের মধ্যে দেখব। আচ্ছা, আমরা হচ্ছে ফ্লোয়েমের 4টা কোষ দেখেছিলাম, যে বলেছিলাম কি সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা, সিপ কোষ এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবার। তো এখানে আমি একটা ভুল করেছিলাম, সেটা হচ্ছে আমরা বলেছিলাম সিপনল। এটা সিপনল হবে না, যেহেতু কোষ আমি মনে করছিলাম সেটা আসলে সেটা হবে সিপ কোষ। অর্থাৎ আগের পেজে দেখো যে সেখানে সিপ কোষ হবে। হ্যাঁ, তো 4টায় এই 3টা ঠিক আছে। এটা সিপনল বলেছিলাম, এটা সিপ কোষ হবে। আচ্ছা, সিপ কোষের গঠন যদি বলি, এটা হচ্ছে দীর্ঘ পাতলা কোষ প্রাচীর যুক্ত এবং হচ্ছে জীবিত। আর লম্বালম্বি একের উপর এক হচ্ছে সজ্জিত হয়ে কি গঠন করে? সিপনল গঠন করে। এই সিপ কোষগুলো একটার উপর একটা সজ্জিত হয়ে কি গঠন করবে? সিপনল গঠন করবে। এবং সিপ প্লেট দিয়ে হচ্ছে কি কোষগুলো পরস্পর থেকে আলাদা করা থাকবে। আর হচ্ছে এই সিপ কোষের প্রাচীর হচ্ছে লিগনিন যুক্ত এবং পরিণত সিপ কোষের নিউক্লিয়াস নাই। সিপ কোষের মধ্যে নিউক্লিয়াস নেই। এটা মনে রাখতে হবে, এটা খুব গুরুত্বপূর্ণ যে সিপ কোষে কোনো নিউক্লিয়াস নাই। ঠিক আছে? এরপর আর প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে হচ্ছে খাদ্য পরিবহনকারী নল হিসেবে কাজ করে। প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে বলে এখানে হচ্ছে সিপ কোষে প্রোটোপ্লাজম প্রাচীর ঘেঁষে থাকে, তাই হচ্ছে খাদ্য পরিবহনকারী নল হিসেবে কাজ করে। আর সঙ্গী কোষ, সঙ্গী কোষ হচ্ছে সিপ কোষের সাথে প্যারেনকাইমা জাতীয় একটা কোষ লাগানো থাকে, যাকে বলা হয় সঙ্গী কোষ। আর এই সঙ্গী কোষের নিউক্লিয়াসটা আকারে বড়। আর এই নিউক্লিয়াসটা কি করে? সিপ কোষে যেহেতু নিউক্লিয়াস নাই, তো তাই সিপ কোষের কার্যবলী নিয়ন্ত্রণ করে সঙ্গী কোষের নিউক্লিয়াস। আর হচ্ছে এই সঙ্গী কোষের প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ ও হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। এই নিউক্লিয়াসটা বড়, সিপ কোষের কার্যবলী নিয়ন্ত্রণ করে। প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ এবং হচ্ছে পাতলা প্রাচীরযুক্ত। আর ফ্লোয়েম প্যারেনকাইমার ক্ষেত্রে কোষ পাতলা প্রাচীরযুক্ত এবং হচ্ছে প্রোটোপ্লাজম যুক্ত। এরপর ফ্লোয়েম ফাইবারের ক্ষেত্রে কি স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে গঠিত দীর্ঘ কোষ প্রান্তদ্বয় হচ্ছে পরস্পরের সাথে যুক্ত। স্ক্লেরেনকাইমা কোষের সাথে গঠিত। আমরা বলেছিলাম ফাইবার বা তন্তু কোথায় থাকে? স্ক্লেরেনকাইমা। তার মানে এটা মৃত হবে। উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় হচ্ছে এটা উৎপন্ন হয়। কখন উৎপন্ন হয়? উদ্ভিদ অঙ্গের গৌণ বৃদ্ধির সময় এটা উৎপন্ন হয়। দীর্ঘ কোষের প্রান্তদ্বয় পরস্পরের সাথে যুক্ত থাকে এবং হচ্ছে স্ক্লেরেনকাইমা কোষের সমন্বয়ে এটি গঠিত। আচ্ছা, এরপর বাকি যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলি আমরা যদি দেখি। আচ্ছা, এরপরে আমরা হচ্ছে সিপ কোষ, অঙ্গী কোষ এবং হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবারের মধ্যে অবস্থান এবং কাজের ভিত্তিতে যদি পার্থক্য করি, অবস্থানের ভিত্তিতে দেখো যে সকল ধরনের গুপ্তবীজ উদ্ভিদ বা আবৃতবীজ উদ্ভিদের মধ্যে হচ্ছে কি থাকে? সিপ কোষটা থাকে। আচ্ছা, তার মানে সব ধরনের আবৃতবীজ উদ্ভিদ যেগুলি আছে, গুপ্তবীজ উদ্ভিদ যেগুলি আছে, তার মধ্যে কোন কোষটা পাওয়া যায়? সেটা হচ্ছে সিপ কোষ। এরপর এই সিপ কোষের পরে আছে সঙ্গী কোষ। সঙ্গী কোষ কি হয়? যে ফার্ন বা ব্যক্তবীজ উদ্ভিদ ব্যতীত সব গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে সিপ কোষ থাকে। কিন্তু তার মানে তুমি একটা জিনিস খেয়াল করছো যে জাইলেমের ক্ষেত্রে আমরা দেখেছিলাম যে ব্যাসেলে ওই নগ্নবীজ উদ্ভিদের মধ্যে কিন্তু ব্যাসেল নাই। তার মানে কি? যে ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ থাকে না, ব্যক্তবীজ উদ্ভিদ বা নগ্নবীজ উদ্ভিদের মধ্যে কি থাকে না? সঙ্গী কোষ থাকে না। আর হচ্ছে তার মানে জাইলেমে
এর বাই নাই, ফ্লোয়েমের সঙ্গী নাই। এটা খুব গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। তার মানে নগ্নবীজ উদ্ভিদে কি নাই? নগ্নবীজ উদ্ভিদে জাইলেমে ব্যাসেল নাই। নগ্নবীজ উদ্ভিদের জাইলেমের মধ্যে ব্যাসেল নাই এবং হচ্ছে ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ নাই। জাইলেমের ব্যাসেল নাই এবং হচ্ছে ফ্লোয়েমের মধ্যে সঙ্গী কোষ নাই। তো সেই জন্য দেখো এখানে নগ্নবীজ বা হচ্ছে ব্যক্তবীজ বা ফার্ন উদ্ভিদের মধ্যে হচ্ছে কি নাই, সঙ্গী কোষ নাই, কিন্তু গুপ্তবীজ উদ্ভিদের মধ্যে সঙ্গী কোষ আছে। এরপর ফ্লোয়েম প্যারেনকাইমা, এটা হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদ, নগ্নবীজী উদ্ভিদ, দ্বিবীজপত্রী উদ্ভিদের হচ্ছে ফ্লোয়েম টিস্যু। এগুলিতে কি ফ্লোয়েম প্যারেনকাইমা পাওয়া যায়, কিন্তু একবীজপত্রী উদ্ভিদের মধ্যে ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। এটা এমসিকিউর জন্য গুরুত্বপূর্ণ যে একবীজপত্রী উদ্ভিদে কি নাই, ফ্লোয়েম প্যারেনকাইমা নাই। এরপর পাটের আঁশ হচ্ছে ফ্লোয়েম ফাইবারের একটা উদাহরণ। ফ্লোয়েম ফাইবারের একটা ভালো যদি উদাহরণ দেওয়া হয় সেটা হচ্ছে পাটের আঁশ। এরপর সিপকোষের কাজ। সিপকোষের কাজগুলো যদি দেখো, যে পাতায় প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবহন, এটা ফ্লোয়েমের কাজ আমরা জানতাম। এরপর সঙ্গী কোষ কি কাজ করে? খাদ্য পরিবহন করবে। ফ্লোয়েম প্যারেনকাইমা কি করে? খাদ্য সঞ্চয়ও করে রাখতে পারে এবং হচ্ছে খাদ্য পরিবহনে সহায়তা করে। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো সাধারণত সঞ্চয় বেশি করে। এরপর ফ্লোয়েম ফাইবার পাতায় উৎপাদিত শর্করা এবং হচ্ছে মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে এবং হচ্ছে নিচে পরিবহন। তো ফ্লোয়েমে পাতায় যে খাদ্য তৈরি হলো সেটা যে শুধু নিচে যাবে তা নয়, সেটা হচ্ছে উদ্ভিদের উপরে অর্থাৎ উভমুখী পরিবহন হবে। তো সেজন্য পাতায় উৎপাদিত শর্করা এবং হচ্ছে মূলে যে খাদ্যটা সঞ্চিত থাকে সেগুলি কি একই সাথে উপরে এবং নিচে পরিবহন হয়। আচ্ছা, এগুলি ছিল সিপ কোষ, সঙ্গী কোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা এবং হচ্ছে ফ্লোয়েম ফাইবারের কাজ। তার মানে জাইলেম এবং হচ্ছে ফ্লোয়েম আমাদের শেষ। এরপর উদ্ভিদ টিস্যু এক প্রকার শেষ হয়ে গেছে, তবে কিছু প্রশ্ন আসে যে জাইলেম অর্থাৎ পরীক্ষার জন্য যে প্রশ্নগুলো লাগে আর কি, যে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, জাইলেম ও ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, ফ্লোয়েমের মধ্যে পার্থক্য, ঠিক আছে। জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্য, আমরা তাহলে এখন জাইলেম এবং ফ্লোয়েমের পার্থক্যটা দেখব। এরপর আর উদ্ভিদ টিস্যু মোটামুটি শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে পরীক্ষার জন্য সবচেয়ে বেশি মাঝে মধ্যে বেশি অর্থাৎ অনেক গুরুত্বপূর্ণ প্রায় আসে, সেটা হচ্ছে জাইলেম এবং ফ্লোয়েমের মধ্যে পার্থক্য। তো তুমি উদ্ভিদ টিস্যু নিয়ে এত কিছু পড়লা, যে জটিল টিস্যু জাইলেম ফ্লোয়েম এত কিছু পড়লা, কিন্তু পার্থক্যটাই দেখাতে পারলা না। এটা আসতে পারে। তো দেখো জাইলেমের ক্ষেত্রে তুমি জানো যে জাইলেম হচ্ছে একটা মৃত টিস্যু, আর হচ্ছে ফ্লোয়েমের ক্ষেত্রে হচ্ছে জীবিত টিস্যু। এই দুইটা পয়েন্ট তুমি আনতে পারো। এরপর হচ্ছে জাইলেমে কি কি থাকে, যে ট্রাকিট, ব্যাসেল, জাইলেম ফাইবার, জাইলেম প্যারেনকাইমা, সেগুলো লিখে দিলা। ফ্লোয়েমে কি থাকে? সিপনল, সঙ্গী কোষ, ফ্লোয়েম ফাইবার এবং হচ্ছে ফ্লোয়েম প্যারেনকাইমা। আর হচ্ছে জাইলেমে কি একমাত্র জীবিত উপাদান হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। প্যারেনকাইমা জাতীয় কোষগুলো সাধারণত জীবিত হয়, এটা আগেও বলেছি। আর ফ্লোয়েমে তো এটা সবাই জীবিত, কিন্তু একজন মৃত আছে, সেটা বোঝাই যাচ্ছে, সেটা হচ্ছে ফ্লোয়েম ফাইবার মৃত। কেন? এটা স্ক্লেরেনকাইমা কোষ আছে, স্ক্লেরেনকাইমা কোষ তো মৃত। এরপর এটি কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে, অর্থাৎ জাইলেম হচ্ছে কাণ্ডের কেন্দ্রের দিকে থাকে, আর হচ্ছে কাণ্ডের মধ্যে কেন্দ্রে থাকে জাইলেম, এবং হচ্ছে কাণ্ডের পরিধির দিকে মানে এই পাশে এখানে থাকে হচ্ছে ফ্লোয়েম, মাঝখানে থাকে জাইলেম। আর হচ্ছে এই জাইলেমের কাজ বলতে বলতে অনেকবার বলছি, যে পানি ও হচ্ছে খাদ্যরস পরিবহন এবং হচ্ছে উদ্ভিদ দেহে কি করা, দৃঢ়তা প্রদান করা। আর ফ্লোয়েম কি করবে, যে খাদ্য যেটা তৈরি হয়েছে সেটা হচ্ছে পরিবহন এবং হচ্ছে সঞ্চয় করবে। আজকের ক্লাসের একদম লাস্ট টপিক, সিপনল এবং ব্যাসেলের মধ্যে পার্থক্য। এটা আমাদের এমনি জেনে রাখা দরকার, এটা পরীক্ষায় তেমন আসে না, তবে জেনে রাখলে তো ক্ষতি নেই। তো যেহেতু সবকিছু পড়াই দিচ্ছি, তাই এই ভিডিও কেন বাদ যাবে। সিপনল এবং ব্যাসেলের মধ্যে পার্থক্য একটু মনে করো, যে সিপনল তুমি কই দেখছো? ফ্লোয়েমে দেখছো, তার মানে একটা বৈশিষ্ট্য লিখে দিলে সেটা ফ্লোয়েমে থাকে। ব্যাসেল কোথায় দেখছো? জাইলেমে দেখছো, তাই এটা জাইলেম টিস্যুর উপাদান, লিখে দিলে শেষ। এরপর হচ্ছে এখন বলো তো, আমরা বলেছিলাম এর আগে যে প্যারেনকাইমা যারা, তারা কি সজীব। এখন ব্যাসেল অর্থাৎ জাইলেম সাধারণত ম্যাক্সিমামই মৃত, শুধু প্যারেনকাইমাটা সজীব। তার মানে বাকি যে তিনটা কোষ আছে তারা তো মৃত। তার মানে ব্যাসেল কি সজীব হবে? না, ব্যাসেল হচ্ছে মৃত হবে। এরপর সিপনল, আমরা ফ্লোয়েমে বলেছিলাম সবাই সজীব, শুধুমাত্র হচ্ছে ফাইবারটা কি, ফ্লোয়েম ফাইবারটা কি মৃত। তার মানে এটা কি হবে? এটা সজীব হবে। সিপনল তো ফাইবার না, তার মানে এটা কি সজীব। এরপর হচ্ছে এই সিপনলের ক্ষেত্রে প্রস্থপ্রাচীরে সিপলেট উৎপন্ন হয়। তারপর আমরা দেখেছিলাম যে সিপনল
অন্যান্য ফ্লোয়েম প্যারেনকাইমা ফাইবার যখন আমরা সবগুলো আলাদা আলাদাভাবে দেখেছিলাম, তখন সেখানে সিপ প্লেটের কথা বলেছিলাম যে সিপ প্লেট গঠন করে, সিপ প্লেটগুলো কোষগুলোকে কি করে? আলাদা করে। এরপর শীতকালে সিপ প্লেটের উপর হচ্ছে ক্যালাস প্যাড তৈরি হয়। শীতকালে এই যে সিপ প্লেটের কথা বলছি, সেখানে হচ্ছে ক্যালাস প্যাড তৈরি হয়। এটা গুরুত্বপূর্ণ, এটা এমসিকিউর জন্য আসতে পারে যে ক্যালাস প্যাড কোথায় তৈরি হয়? সিপ প্লেটের উপর হচ্ছে ক্যালাস প্যাড তৈরি হয়, কখন? শীতকালে। এরপর হচ্ছে এটা একটা সিকিউতে ধরো দিয়ে দিল কি হচ্ছে ওই সিপ প্লেটের উপর হচ্ছে ক্যালাস প্যাড জমা হলো কখন? সেটা শীতকালে। এরপর হচ্ছে সেটা সিপনাল তারপর ফ্লোয়েম টিস্যু বর্ণনা করবা, এভাবে আর কি। কোষ প্রাচীর সেলুলোজ নির্মিত এবং হচ্ছে সেটা কি? পাতলা। এরপর আবৃতবীজী ও হচ্ছে ফার্ন জাতীয় উদ্ভিদের মধ্যে কি পাওয়া যায়? সিপনল পাওয়া যায়। আবৃতবীজী এবং হচ্ছে ফার্ন জাতীয় মানে কারা? নগ্নবীজী উদ্ভিদেও কি পাওয়া যায়? সিপনল পাওয়া যায়। এরপর হচ্ছে ব্যাসেলের ক্ষেত্রে দেখো প্রস্থপ্রাচীরে সিপ্লেট উৎপন্ন হয় না, সেটা কিন্তু সিপনল উৎপন্ন হয়। এরপর ব্যাসেলের ক্ষেত্রে ক্যালাস প্যাড তৈরি হয় না এবং কোষ প্রাচীরে লিগনিন জমা হয়ে প্রাচীর পুরু হয়। ঠিক আছে? এরপর দেখো আবৃতবীজ উদ্ভিদের মধ্যে পাওয়া যায় ব্যাসাল আবৃতবীজ উদ্ভিদে পাওয়া যায়, কিন্তু সিপনল হচ্ছে আবৃতবীজী এবং হচ্ছে ফার্ন জাতীয় উভয় জায়গায় পাওয়া যায়। তো আমরা বলেছিলাম কি নগ্নবীজ উদ্ভিদের ক্ষেত্রে দুইটা লাইন আমরা মনে রাখবো, নগ্নবীজী বা ফার্ন জাতীয় যেটাই বলি না কেন, দুইটা লাইন মনে রাখবো যে জাইলেমের বাইরে এবং ফ্লোয়েমের সঙ্গী নাই। তার মানে জাইলেমের ব্যাসেলটা হচ্ছে নগ্নবীজিতে নাই। এরপর হচ্ছে নগ্নবীজিতে ফ্লোয়েমের সঙ্গী কোষটা নাই, সঙ্গী কোষ নগ্নবীজিতে নাই। এই দুইটা আমাদের খুব মনে রাখা দরকার। এই দিয়ে একটা বৈশিষ্ট্য দিয়ে দিলাম, তাহলে শেষ। তাহলে সিগন্যাল এবং ব্যাসেলের বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে পার্থক্য কিভাবে হয়। তাহলে আজকের ক্লাস এই পর্যন্ত। আমরা এই চ্যাপ্টারের উপর 3টা ক্লাস নেওয়ার কথা ছিল, আজকে এটা সহ টোটাল 2টা ক্লাস গেল। আরেকটা ক্লাস আমরা প্রাণী টিস্যু, তারপর অঙ্গতন্ত্রের যে বিষয়টা আছে, এরপর অণুবীক্ষণ যন্ত্র যেটা আছে সেটা আমরা এক ক্লাসে শেষ করার চেষ্টা করব। আর তাহলে আর এখানে কোনো প্রশ্ন থাকলে বা কোনো কিছু না বুঝে থাকলে অবশ্যই সেটা কমেন্ট করবা। তাহলে আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।